আপনাকে ভালোবাসি মন্ত্রী মশাই, ভালোবাসি আপনাকে। এই শুভ্রা ভালোবাসে আপনাকে, বড্ড বেশি ভালোবাসে। তড়িৎ গতিতে পিছনে ফিরে তাকায় মন্ত্রী আরহাম শিকদার। দৃষ্টিতে আবদ্ধ হয় একজন শাড়ি পরিহিতা রমণী। তার থেকে কয়েক হাত দূরে অবস্থান রমণীটির। মুখে মাস্ক থাকার দরুন স্পষ্ট ফুটে উঠেছে তার ডাগর ডাগর আখিজোড়া। মুখের সামনে লিপটে আছে কয়েকটা অবাধ্য চুল। পরনে কালো শাড়ি, খোপা করে রাখা চুলে বেলি ফুলের গাজরা, হাত ভর্তি কালো চুড়ি। বিরোধী দলকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন আরহাম শিকদার। শুধু আরহাম শিকদার নয়, এখন তার নামের সাথে জুড়েছে মন্ত্রী শব্দটি। উজ্জ্বল শুভ্র 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই সুঠামদেহী যুবকের জন্য কত নারী পাগল সে কি জানে। বর্তমান তরুণ তরুণীদের গর্ব সে, হবেই বা না কেন। মাত্র 31 বছর বয়সের একজন মন্ত্রী সে। কিছুক্ষণ আগেই নির্বাচনের ফলাফল জানার পর হই হুল্লোড়ে মেতে উঠেছিল তার দল। সে এসবে বিরক্ত। মাথার পিছনে ছুটি করে রাখা চুলগুলোতে আলতো হাত স্পর্শ করে দাঁড়ায় সে। উদ্দেশ্য বাড়ি যাওয়া। ঠিক তখনই কর্ণগোচর হয় নারী কণ্ঠটি। উপস্থিত সকলেই হতবাক। মন্ত্রী আরহাম শিকদার মেয়েদের স্বপ্নের পুরুষ, এতে কোনো সন্দেহ নেই কারোর। তাই বলে এইরকম জনসম্মুখে এমন কিছু কেউ বলবে তা কল্পনারও বাইরে। যার সামনে সকলের হাত পা কাঁপে, তার সামনে কিভাবে এরকম বাক্য উচ্চারণ করতে পারলো? সকলে একবার মন্ত্রী আরহাম শিকদারের দিকে তাকাচ্ছে, তো আর একবার রমণীটির দিকে। মন্ত্রী আরহাম শিকদারের শান্ত দৃষ্টি যে কোনো ভয়ঙ্কর কিছুর আগাম সংকেত, তা ভালো করেই বুঝতে পারছে সকলে। এই মেয়ে, কি বললে এখন তুমি? ভালোবাসি মন্ত্রী মশাই, এই শুভ্রা আপনাকে ভালোবাসে। নিজের দিকে ইশারা করে বলল শুভ্রা। তাকিয়ে আছে সে তার সামনে থাকা সুদর্শন পুরুষটির দিকে। আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার চোখের দিকে। অবাক সে। যার দিকে চোখ তুলে তাকাতেও মানুষের হাঁটু কাঁপে, তার দিকেই এই মেয়ে চোখে চোখ রেখে তাকিয়ে আছে। নিজ মনে শুভ্রাকে অসভ্য মেয়ে হিসেবে ভেবে নেয় সে। উপস্থিত সকলের নজর তাদের দিকেই। শুভ্রার পিছনে দাঁড়িয়ে আছে তার প্রাণ প্রিয় বান্ধবী অদিতি। অদিতি বারবার খোঁচাচ্ছে শুভ্রাকে, চুপ করতে বলছে তাকে। অদিতির হাত পা কাঁপছে, কখন যে কি হয় তাদের সাথে। তার সামনে যে স্বয়ং মন্ত্রী আরহাম শিকদার দাঁড়িয়ে আছে। শুভ্রা আর পারল না অদিতির খোঁচা সহ্য করতে। একটু চিৎকার করে এসে বলে ওঠে, কি সমস্যা তোর অদিতি? দেখছিস মন্ত্রী মশাইকে মনের কথা জানাচ্ছি, তাহলে কেন বারবার খোঁচাচ্ছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে কানে নিচে মারবো একটা। নিজের প্রেমিকে 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। আহম্মক কোথাকার, একদম জ্বালাবি না। কাশি উঠে যায় অদিতির। মনে মনে নিজেকে ধিক্কার জানায় সে। কোন আক্কেলে এই নির্লজ্জ মেয়েকেও থামাতে গিয়েছিল কে জানে। শুভ্রা যে নির্লজ্জ তার তো তা জানা ছিল। আরহাম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। কি মন্ত্রী মশাই, ওভাবে কি দেখছেন? নির্লজ্জ ছেলেদের মতন একটা মেয়ের দিকে তাকিয়ে আছেন কেন? এই আপনি না মন্ত্রী, জনগণের সামনে একটা মেয়ের দিকে এইভাবে তাকিয়ে আছেন, লজ্জা করছে না আপনার? যদিও তাকাতেই পারেন, আমি তো আপনারই, তবে অন্য কোনো মেয়ের দিকে এইভাবে যেন তাকাতে না দেখি, তাহলে চোখ তুলে ফেলবো আপনার। সাথে চারদিকে তাকাবেন তারও। মনে থাকে যেন আমার কথা। আমার দেরি হয়ে যাচ্ছে, দাদুনের ওষুধের সময় হয়ে গেছে, ওনাকে খাওয়াতে হবে, তাই এখন আসছি। রাতে ফোন করব আপনাকে, তখন না হয় আপনিই বলে দিন ভালোবাসি শুভ্রা। ফোনে বলতে না চাইলে কালকে আপনার সমাবেশের বাইরে থাকবো আমি, তখন বলে দিন সামনাসামনি। এখন আসি। এই যে ফাইম ভাইয়া, তোমার মন্ত্রীকে নিয়ে বাসায় যাও, ওনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। এক নাগারে কথাগুলো বলে অদিতির হাত ধরে হাঁটা শুরু করে শুভ্রা। পিছনে যে কতগুলো মানুষ তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, তা নিয়ে তার কোনো ভাবান্তর হলো না। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আরহামের। মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে তার। ভাবতে পারছে না সে কিছু। একটা মেয়ে তাকে এভাবে বলল। আরহামের পিছনে দাঁড়িয়েছিল তার ডান হাত ফাহিম। সে এতক্ষণ ধরে শুভ্রাকে পর্যবেক্ষণ করছিল। আল্লাহ, এ মেয়ে পাগল হয়ে গেছে। এখন ভাইয়ের হাত থেকে কে ওকে বাঁচাবে? শুভ্রা রে, তুই শেষ। কত করে তোকে বোঝালাম ভাইয়ের আশা করিস না, কিন্তু তুই কি করলি? সরাসরি ভালোবাসি বললি। এখন তোকে ভাইয়ের হাত থেকে কে বাঁচায় বোন? আরও যদি ভাই জানতে পারে তুই আমার চাচাতো বোন, তাহলে আমাকেই না আবার উল্টো ঝুলিয়ে রাখে।
তোকে বলেছিলাম ভাইয়ের সম্পর্কে সব, তবুও পাগলামি করলি তো। এখন বুঝবি ভাই কি জিনিস। ভাগ্যিস কিছুক্ষণ আগেই সাংবাদিকদের বিদায় করেছিলাম, নাহলে এখনই খবরের কাগজে সেরা খবর হতো। মন্ত্রী আরাম সিকদারকে একটি মেয়ে সকলের সামনে প্রেম নিবেদন করেছে। কি ভয়ানক ব্যাপার। ফাহিমের ভাবনার মাঝেই আরহামের গম্ভীর কণ্ঠস্বর কানে আসে। হকচকিয়ে যায় ফাহিম। মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে সে। মেয়েটার পুরো পরিচিতি চাই আমার আজকে সন্ধ্যার মধ্যে। মেয়েটাকে চেনা চেনা লাগলো। শুকনো ডোক গিলল ফাহিম। সে কিভাবে বলবে যে মেয়েটা আর কেউ নয়, তার একমাত্র নির্লজ্জ চাচাতো বোন? কিন্তু মনের কথা মনেই রয়ে গেল, মুখে আর প্রকাশ করল না সে। অতঃপর আরহামের কথায় হাসূচক মাথা নাড়ালো সে। আরহাম আর কিছু না বলেই গাড়িতে উঠে বসলো, সাথে ফাহিমও উঠল। গাড়ি চলতে শুরু করলো শিকদার ভিলার দিকে। পিছনে আরো কয়েকটা গাড়ি, সেখানে রয়েছে তাদের দেহরক্ষীরা। উপস্থিত জনগণ শুধু দেখেই গেল আরহাম আর শুভ্রার কাহিনী। কানাঘুষো চলছে সকলের মাঝে। দাদুন দাদুন দাদুন, আমি বলতে পেরেছি ওনাকে, তোমার নাতনি বলতে পেরেছে দাদুন। খান বাড়িতে সকলে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। এই মেয়ে যে নির্লজ্জ তা তো জানে তারা, তাই বলে এভাবে সকলের সামনে। শুভ্রার দিদুন আনোয়ারা খান একবার নিজের স্বামীর দিকে তাকাচ্ছেন তো একবার শুভ্রার দিকে। থাম শুভ্রা, তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই? দেখছিস তোর বাবা বড় চাচা সবাই এখানে আছে, তবুও। তাতে কি হয়েছে? শুভ্রার জবাবে বিরক্ত হলেন আনোয়ারা খান। এই মেয়েকে কোনো কিছু বলে লাভ নেই, একদম বাবার মতো হয়েছে, নির্লজ্জ। ছেলের কথা মনে পড়তেই চোখ জোড়া ভিজে ওঠে আনোয়ারা খানের। শুভ্রা দেখল তা, জড়িয়ে ধরলো সে তার দিদুনকে। কি হয়েছে দিদুন? তুই তো তোর বাবার মতো হয়েছিস শুভ্রা, তোর মধ্যে আমার ছেলের প্রতিচ্ছবি দেখতে পাই। বলতে বলতে কেঁদে ফেললেন আনোয়ারা খান। উপস্থিত সকলে এতক্ষণ হাসি মজা করলেও কেমন যেন নীরব হয়ে গেল সকলে। শুভ্রা নিজেও কিছুক্ষণের জন্য থমকে গেল। অতঃপর নিজেকে স্বাভাবিক করে মুখে সেই মনোমুগ্ধকর হাসি ফুটিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, কি হলো? সকলে এমন চুপচাপ হয়ে গেল কেন? দূর, ভাল লাগে না। কোথায় তোমাদের বাড়ির মেয়ে আজকে তার মনের মানুষকে তার মনের কথা জানিয়ে এসেছে? জেনে খুশি হবে তা না করে মুখ এমন বাংলার পাঁচ করে রেখেছো, এটা কিন্তু ঠিক না। লজ্জায় কেউ আর সেখানে থাকতে পারল না, উঠে চলে গেল নিজ নিজ ঘরে। শুধু বসে রইলেন শুভ্রার দাদুন ইশতিয়াক খান। সারাদিনের সকল ঘটনা বলতে শুরু করলো শুভ্রা তার দাদুনকে। তিনিও মনোযোগ দিয়ে শুনতে লাগলেন নাতনির কথা। পরিবারে আর কোনো মেয়ে না থাকার দর। বাবা, আমার মনে হচ্ছে এই মেয়েটা খোকার জন্য ভালো হবে। আমারও তাই মনে হয় বৌমা, শুধু তোমার ছেলে পছন্দ করলেই হয়। আরে অবশ্যই পছন্দ হবে, কি সুন্দর দেখতে মেয়েটা। এবার না করলে বেঁধে বিয়ে করাবো। খোকা তো বলেছে নির্বাচনে জিতলে বিয়ে করবে, কথা দিয়েছিল আপনাকে। তাছাড়া বাবা, আপনার নাতি এক কথার মানুষ। সবে মাত্র বাড়িতে পা রেখেছে আরহাম। নিজের মা আর দাদার কথা কর্ণগোচর হতেই দরজাতেই দাঁড়িয়ে পড়ল সে। পিছনে ছিল ফাহিম। নীলিমা শিকদার আর আজমল শিকদারের কথা শুনে ফাহিমের যেন নাচতে ইচ্ছে করছে। আরহামের জন্যই তো তার বিয়ে করা হচ্ছে না। আরে খোকা, চলে এসেছিস? ওখানে দাঁড়িয়ে কেন? আয় আয়, দেখ তো কোন মেয়েকে পছন্দ হয়। মা, কতবার বলেছি তোমাকে খোকা বলে ডাকবে না আমায়। তোমার ছেলের বয়স 31 মা। তার থেকে বড় কথা, তোমার ছেলে মন্ত্রী। আসছে মন্ত্রী, তোকে খোকা বলে ডেকেছি, ডাকবো। তুই তো এখনো আমার কাছে সেই ছোট্ট আরহাম খোকা আছিস। মায়ের কাছে সন্তান কখনো বড় হয়? তাই নাকি? তাহলে তোমার এই ছোট্ট খোকাকে এখনই কেন বিয়ে করাতে চাচ্ছ? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো আরহাম। বোকা বনে যায় নীলিমা শিকদার। বুঝতে পারেন বরাবরের মতো আজকেও তাকে কথার জালে ফাঁসাচ্ছে তার ছেলে। কিন্তু আজকে তিনি হার মানবেন না, পণ করেছেন নিজের কাছে। যেভাবেই হোক ছেলেকে তিনি বিয়ে করিয়েই ছাড়বেন। বয়স তো আর কম হয়নি ছেলেটার। খোকা, তুই আজকে যাই করিস না কেন, আমাকে তোর কথার জালে ফাঁসাতে পারবি না। তোকে বিয়ে করতে হবে, মানে করতেই হবে। তোর থেকে তোর ছোট ছোট কাজিনরা বিয়ে করেছে, অনেকে তো বাচ্চাও আছে, আর তুই কিনা এখনো বিয়েই করিসনি। জীবনে তো কোনোদিন প্রেম করেছিস বলে মনে হয় না। যদি তোর কোনো পছন্দ থাকে বলে দে, না হলে আমরা যাকে পছন্দ করব
তাকে বিয়ে করতে হবে তোর। আমার পছন্দের মেয়ে আছে মা। ড্রয়িং রুমে মনে হলো ছোটখাটো একটা বিস্ফোরণ হলো। ড্রয়িং রুমে উপস্থিত সকলে অবিশ্বাস্য নয়নে তাকালো আরহামের দিকে। তারা বিশ্বাস করতে পারছেন না আরামের কথা। আরহামের জয়লাভের আনন্দে তার নিকটস্থ সব আত্মীয়রা এসেছে শিকদার বাড়িতে। তাছাড়া নীলিমা শিকদার তাদের জানিয়েছেন আরহামের জন্য মেয়ে দেখবে। সকলে যেন উপস্থিত থাকে। বাবার দিকে তাকালো আরহাম। একবার সকলকে ভালোভাবে দেখে নিল সে। নাম জানে না, তার বাবা কোথায় থাকে, কি করে, দেখতে কেমন, কিচ্ছু জানে না। শুধু তার মায়াবী চোখ দুটো দেখেছে। হরিণের ন্যায় টাকর টাকর চোখ তার। সে চোখের চাহনি ভয়ঙ্কর, অদ্ভুত সুন্দর তার চোখ, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। বলে দিলাম তার সম্পর্কে। এখন যাও, তার বাসায় যেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। যাচ্ছি আমি নিজের রুমে। আশা করছি আমাকে বিরক্ত করবে না। বলেই গট গট পায়ে নিজের ঘরের দিকে চলে গেল আরহাম। উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে তার দিকে। যে ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকিয়েছে কিনা সন্দেহ, সেই ছেলে এভাবে একটা মেয়ের বর্ণনা দিচ্ছে। মিস্টার আরশাদ শিকদার ভাবছেন তার ছেলের দেওয়া বর্ণনা সম্পর্কে। এভাবে বুঝি মেয়ে খোঁজা যায়? ফাহিমের মনে হচ্ছে মাথায় বাজ পড়েছে। সে ভাবছে সে কি ভুল শুনল? মন্ত্রী আরহাম শিকদার কাউকে পছন্দ করে? এটা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের চেয়ে কম কিছু না তার কাছে। বোনের কথা মাথায় আসতেই খারাপ লাগা শুরু হলো তার। শুভ্রা যে তার নেতামশাইকে খুব করে চায়, ভালোবাসে সে তার নেতামশাইকে। নিজের কোনো বোন না থাকায় সে শুভ্রাকে নিজের আপন বোনের মতোই ভালোবাসে। সেই বোন কষ্ট পাবে ভেবে বুকের মধ্যে হালকা চিনচিন ব্যথা অনুভব করছে সে। এতক্ষণ দর্শকের ভূমিকা পালন করা আজমল শিকদার বলে উঠলেন, মেয়েটাকে খোঁজ নাও আসাদ। তোমার ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে, নিশ্চয়ই মেয়েটার ভিতরে এমন কিছু দেখেছে যা ওর ভালো লেগেছে। না হলে তোমার যে ছেলে 31 বছর বয়সে এসেও বিয়ে করতে নারাজ। এটা তোমার ছেলে তো নাকি হাসপাতালে বদলিয়ে এনেছো? বিয়ে পাগল বাপের বিয়ে নারাজ ছেলে। আসাদ শিকদার তাকান তার বাবার দিকে, তো আর একবার নীলিমা শিকদারের দিকে। নীলিমা শিকদার তার ননদ আরিফা তালুকদারকে নিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। পেছনে তার নিজের বোন ও ভাবিও চলে গেল। এখানে থাকলে নিঘাত লজ্জায় পড়তে হবে। নানু, মামাকে বিয়ে পাগলা কেন বললে? জিজ্ঞেস করলো রায়মা। সকলে আগ্রহ নিয়ে তাকালো আজমল শিকদারের দিকে। আসাদ শিকদার বারবার বারণ করছেন আজমল শিকদারকে, কিন্তু না, শুনলো না ওনার কথা। তোমার মামায়ের যখন 23 বছর তখন আমাকে এসে বলেছিল সে একটা মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। আমি প্রথমে বারণ করি, কারণ ওর তখন প্রাপ্তবয়স্ক হয়নি। কিন্তু শুনলে তো আমার কথা, ধর্নায় বসে যায় তোমার মামাই। না খেয়ে দিয়ে পাগলামি শুরু করে। মেয়েটা কে ছিল জানো? তোমার মামিমা। অবশেষে উপায় না পেয়ে দিয়ে দিলাম বিয়ে। উপস্থিত সকলে উচ্চস্বরে হেসে ওঠে। আসাদ শিকদার পাচ্ছেন না মাটি ফাঁক করে ঢুকে যেতে। ছোট বাচ্চাদের সামনে দিল তো তার মান সম্মানের খিচুড়ি বানিয়ে। ফাহির এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু সে আর চুপচাপ থাকতে পারলো না। হেসে উঠল সে। আরে ফাহিম, আসো, এখানে আসো। না দাদু, এখানেই ঠিক আছে, বসো, কিছুক্ষণের মধ্যে ডাকবে। ফাহিমের কথা শেষ হতে না হতেই আরহামের ডাক পড়লো। তড়িঘড়ি করে আরহামের রুমের দিকে যেতে লাগলো ফাহিম। দেখে মনে হচ্ছে কোনো প্রাণী তাড়া করেছে তাকে। তার কাণ্ড দেখে সকলে আর এক দফা হেসে উঠল। এই আরহামকে বাড়ির সকলে জমের মতো ভয় পায়। সকলের মাথায় এখন একটাই কথা ঘুরছে, মন্ত্রী আরহাম শিকদার কোনো মেয়েকে পছন্দ করেছে। মেয়েটি কেমন হবে? শাওয়ার নিয়ে বের হলো আরহাম। কিছুক্ষণ আগেই ফাহিমকে বাসায় পাঠিয়েছে সে। ব্যালকনিতে থাকা ইজি চেয়ারে বসে আরাম। তার মস্তিষ্ক বারবার হানা দিচ্ছে সকালের ঘটনাটা। সকালের ঘটনা যেন তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। মেয়েটাকে তার চেনা চেনা লাগছিল। মনে হচ্ছিল এর আগেও সে দেখেছে মেয়েটাকে। তার ভাবনায় ছেদ ঘটে মায়ের কথায়। খোকা, খেয়ালি না করে মেয়েটার সকল তথ্য দে। কোন মেয়ে? ভ্রু কুচকে জিজ্ঞেস করে আরহাম। অবাক হয়ে যান নীলিমা শিকদার। তার ছেলের আবার কোন দিন ভুলে যাওয়ার রোগে ধরলো?
তোকে বললাম না হেয়ালি করবি না? যা, তোকে কিছু করতে হবে না, শুধু আমার বৌমার একটা ছবি আর নাম্বার দে। কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে যায় আরহামের। ভালোভাবে তাকায় সে মায়ের দিকে। না, দেখে তো মনে হচ্ছে না যে তার মা তার সাথে মজা করছে। আমি কবে বিয়ে করলাম মা? তুমি আমার বউ কোথায় পেলে? ছেলের কথায় এবার যেন অগ্নিমূর্তি ধারণ করলেন নীলিমা শিকদার। হালকা চেঁচিয়ে উঠলেন তিনি। খোকা, আমাকে কি দেখে মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? ড্রয়িং রুমে যে বলে এলি কাকে নাকি তুই পছন্দ করিস, তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। কুচকানো ভ্রুজোড়া আপনা আপনি সমান হয়ে গেল আরহামের। মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতেই মনে পড়ে গেল ড্রয়িং রুমে বলা কথাগুলো। নিজে নিজেই চমকে ওঠে আরহাম। তখন যা বলেছিল এক প্রকার আনমনেই বলেছিল সে, কিন্তু কার বর্ণনা দিয়েছিল সে সকলের সামনে? চোখের সামনে ভেসে উঠল সকালের মেয়েটির চোখ জোড়া। হ্যাঁ, সে তো সেই চোখেরই বর্ণনা দিয়েছিল, কিন্তু কেন? নিজেই নিজেকে প্রশ্ন করলো আরহাম। সকাল 11:23। হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরের বেঞ্চে বিধ্বস্ত অবস্থায় বসে আছে আরহাম। দৃষ্টি তার অপারেশন থিয়েটারের দিকে। পরনের শুভ্র পাঞ্জাবি লাল বর্ণ ধারণ করেছে, সারা শরীর রক্তে ভিজে আছে। দেখে মনে হচ্ছে রক্ত দিয়ে গোসল করেছে সে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা চোখের সামনে বারবার ভেসে উঠছে তার। কানে একটি নারী কণ্ঠ বারবার প্রতিধ্বনিত হচ্ছে। না, সে আর সহ্য করতে পারছে না। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে আরহাম। নির্বাচনের পর শপথ গ্রহণের পালা এসেছে। কালকেই সকল ব্যবস্থা করে রাখা হয়েছিল। আজকে সকাল 11টায় শপথ গ্রহণ করানো হবে। সবকিছু পর্যবেক্ষণ করছিল পুলিশ এবং বিভিন্ন আইনসভার মানুষ। যত পারছে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। মিডিয়ার মানুষ এবং বিভিন্ন উচ্চপদস্থ মানুষের বিচরণ চলছে। তখনই সেখানে উপস্থিত হয় আরহাম। শুভ্র পাঞ্জাবি পাজামা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চোখে কালো সানগ্লাস, ঘাড় সমান লম্বা চুলগুলো আলগোছে পিছনে ঝুঁটি করা। দেখে মনে হচ্ছে কোনো মাফিয়া। উপস্থিত জনগণের মধ্যে হৈ হৈ পড়ে যায়। মন্ত্রীর এইরকম সাজ কত মেয়ের হার্ট ব্রেক করছে সে যদি তা জানতো। বডিগার্ডরা তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। রাগে ফোঁস করছে শুভ্রা। শুভ্র রঙের শাড়ি জড়ানো তার গায়ে, ঠিক যেন শুভ্র পরী। তার সাথে থাকা কয়েকটি মেয়ে মন্ত্রী মশাইয়ের সৌন্দর্যের প্রশংসা করছে। সহ্য হচ্ছে না তার এইসব। তারা কেন করবে? মন্ত্রী মশাই তো শুধু তার। আরহামের থেকে কিছুটা দূরত্বে সে। আর ধৈর্য ধরতে পারল না সে। কল দিল আরহামের নাম্বারে। সবে মাত্র সামনের দিকে এগোতে ধরেছিল আরহাম, ফোন বাজতেই থেমে যায় সে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা যায়। হয়তো বুঝতে পেরেছে কে কল দিয়েছে। পকেট থেকে ফোন বের করার সাথে সাথেই তার মুখের হাসি একটু প্রসারিত হয়। ফোনের স্ক্রিনে জলজল করছে একটি নাম, শুভ্রপরী। দীর্ঘ সময় পর কালকে রাতে একবার এই নাম্বার থেকে কল এসেছিল। তখন হয়তো রমণীটি জানতো না তার মন্ত্রীমশাই তার সম্পর্কে সকল তথ্য বের করছে। এখনো হয়তো জানে না। তখন সে খোলা আকাশের বইয়ের মতো মন্ত্রীমশাইয়ের সামনে। আসসালামু আলাইকুম মন্ত্রী মশাই। ওয়ালাইকুম আসসালাম। কি বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? দাঁত কিরমির করছে শুভ্রা। কালকে রাতেই তো এই লোকটা তার কথা শুনেছিল, তাহলে আজকে কিভাবে তার কণ্ঠস্বর চিনতে পারছে না? এদিকে মুখ টিপে হাসছে আরহাম। সে বুঝতে পারছে অপর পার্শ্বের মানুষটি রেগে গেছে। আরহামের মুখে হাসি দেখে সকলেই অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। আপনি কি বলছেন? আর আমার ব্যক্তিগত নাম্বার কোথায় পেলেন? আপনি এমন কোনো ব্যক্তি যাকে আমার মনে রাখার কথা? রাগের চরম পর্যায়ে পৌঁছে যায় শুভ্রা। আপনার বাচ্চার মা আমি। ডান দিকে তাকান। অবাক হয় আরহাম। সে ভাবতেও পারেনি এমন কোনো জবাব দেবে মেয়েটি তাকে। আবারও একবার অসভ্য নির্লজ্জ বলে মেয়েটিকে আখ্যায়িত করে শুভ্রাকে। আরহামের ডান দিকে অবস্থান শুভ্রার। আরহাম তাকায় সেদিকে, দেখতে পায় শুভ্র রঙে রাঙানো রমণীটিকে। শুভ্রা এগিয়ে আসছিল আরহামের দিকে। গার্ডরা বাধা দিতে চাইলে আরহাম নিষেধ করে তাদের। তাছাড়া অনেকেই চিনতে পেরেছে শুভ্রাকে। এই তো কালকে সেই নির্লজ্জ মেয়েটা। আরহামের প্রায় কাছেই চলে এসেছিল শুভ্রা। তখনই দেখতে পায় কেউ একজন আরহামের দিকে বন্দুক তাক করেছে দূর থেকে। চমকে যায় শুভ্রা। হাতে থাকা ফোনটা পড়ে যায় নিচে। আরহাম ভ্রুকুচকে তাকায় তার দিকে। মন্ত্রী মশাই,
জোরে চিল্লিয়ে ওঠে শুভ্রা। কিছু বুঝে ওঠার আগেই পরপর দুটো গুলি চালার শব্দ হয়। হতভম্ব হয়ে যায় সকলে। আরহাম তাকায় তার বুকের উপর পড়ে থাকা রমণীটির দিকে। বুকে তরল জাতীয় কিছু অনুভব করে সে। মাথা যেন কিছুক্ষণের জন্য শূন্য হয়ে গেছে। যতক্ষণে বুঝতে পেরেছে ঘটনা, ততক্ষণে পড়ে যেতে নেয় শুভ্রা। নিজ বাহু ডোরে আগলে নেয় তাকে আরহাম। তাকায় একবার দূরে অবস্থানরত মানুষটির দিকে, যে কিনা গুলি চালিয়েছে। পুলিশ কিছু করার আগেই লোকটি পালিয়ে যায় সেখান থেকে। আরহামের মস্তিষ্ক সচল হতেই দ্রুত শুভ্রাকে নিয়ে গাড়িতে ওঠে সে। ফাহিম ছিল স্টেজে কোনো একটা কাজে, সময় হলো না তাকে সাথে নেওয়ার। খুব দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় আরহাম। এতক্ষণের ঘটনাগুলো যেন সকলের মাথার ওপর দিয়ে গেল। কি থেকে কি হয়ে গেল এটুকু সময়ের মধ্যে। সকলে এটা ঠিকই বুঝতে পেরেছে যে গুলি করা হয়েছিল আরহামের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই নিউজ চ্যানেলগুলোতে হৈ হৈ উঠে যায়।